আসসালামু আলাইকুম। আজকের কমিউনিকেটিভ ইংলিশ লাইভ ভিডিওতে তোমাদের স্বাগতম। আমাদের আজকের লাইভ ভিডিওটা হচ্ছে মেডিকেল ভোকাবুলারি নিয়ে। এর প্রথম খণ্ড আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো তোমরা জানো মেডিকেল ভোকাবুলারি কিভাবে ব্যবহার করতে হয়। যেমন আমরা দেখছি যে এখানে লাল রঙের যেটা দেখছো এটা হচ্ছে মূল শব্দ, যেটা শব্দটার পার্টস অফ স্পিচের কোন অংশের আছে বা কোন ভাবে সেটা আছে, এটা হচ্ছে নাউন হিসেবে আছে এখানে। এরপরে তোমরা বেগুনি কালারের যে অক্ষরগুলো দেখছো এটা হচ্ছে এটার মানে, ক্রিটিক্যাল কন্ডিশনের মিনিং। এরপরে নিচে যে তোমরা গ্রিন কালারের যে অক্ষরগুলো বা বাক্যটা দেখছো এটা হচ্ছে বাক্য রচনা। তো পরীক্ষায় আমরা ক্রিটিক্যাল কন্ডিশনটা দেওয়া হবে, তোমাদেরকে তার অর্থ লিখতে হবে, যেটা বেগুনি কালারে আছে এবং যেটা গ্রিন কালারে আছে, সবুজ কালারে আছে, সেটা তোমাদের বাক্য রচনা করতে হবে। তবে বাক্য রচনা যদি তোমরা চাও নিজেরা বাক্য তৈরি করেও দিতে পারো। মেডিকেল ভোকাবুলারি শেখানোর উদ্দেশ্য হচ্ছে মেডিকেল এনভায়রনমেন্টে, হসপিটাল এনভায়রনমেন্টে তোমরা যে ধরনের পরিস্থিতির সম্মুখীন হবে, যে ধরনের রোগী ডিল করার সময় যে ধরনের শব্দগুলো তোমাদের সামনে চলে আসবে, এই শব্দগুলি নিয়ে মূলত আমাদের আলোচনা। তো আসলে আমরা প্রথমে শুরু করে নিই। আজকে আমাদের কমিউনিকেটিভ ইংলিশের আমাদের প্রথম ক্লাসের পরের ক্লাস থেকে আমরা শুরু করছি। দেখি আজকে আমরা হয়তো 20-22টা নিয়ে আলোচনা করব মেডিকেল ভোকাবুলারি নিয়ে। তো আসো প্রথমটা হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন। ক্রিটিক্যাল মানে অনেক অবস্থা সঙ্গীন, খুব ক্রিটিক্যাল অবস্থা, খুব জটিল অবস্থা, মানে রোগীকে বাঁচানো যাবে কি না, মানে ডাক্তাররাও ঠিক কনফিউজড হয়ে আছেন। তো এটা একটা নাউন। এটার মানেটা এখানে লেখা আছে রিকোয়ারিং ইমিডিয়েট অ্যান্ড কনস্ট্যান্ট মেডিকেল অ্যাটেনশন। কনস্ট্যান্ট মানে নিত্য, কোনো গ্যাপ দেওয়া যাবে না, তাকে একেবারে প্রত্যেকটা সেকেন্ডের মনিটরিং করতে হবে। দিস ইজ কল্ড কনস্ট্যান্ট মেডিকেল অ্যাটেনশন দরকার তার। হ্যাঁ, রিকোয়ারিং ইমিডিয়েট অ্যান্ড কনস্ট্যান্ট মেডিকেল অ্যাটেনশন, তাকে একেবারে আইসিইউতে নিয়ে গিয়ে মেডিকেল অ্যাটেনশন দিতে হবে। এটা হচ্ছে ক্রিটিক্যাল কন্ডিশন। আমরা এখান থেকে বাক্য রচনা করতে পারি, ইউ কান্ট সি হার রাইট নাও, তুমি এখন তাকে দেখতে পারবে না, শি ইজ ইন ক্রিটিক্যাল কন্ডিশন, সে এখন ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। তুমি নিজেরটাও লিখতে পারো। এরপরে বাক্য শব্দটা আমরা দেখছি সেটা হচ্ছে ডিপ। ডিপ কথাটার মানে হচ্ছে আনএবল টু হিয়ার, যে শুনতে পায় না। এটা একটা অ্যাডজেক্টিভ, তোমাকে অ্যাডজেক্টিভ লিখতে হবে না। এটা থেকে বাক্য রচনা হতে পারে, দ্য অ্যাক্সিডেন্ট লেফট দ্য প্যাশেন্ট বোথ ডিপ অ্যান্ড ব্লাইন্ড। দুর্ঘটনার পর, দুর্ঘটনা বা গাড়ি অ্যাক্সিডেন্টের দুর্ঘটনা, এখানে গাড়ি অ্যাক্সিডেন্টের কথা বলা হচ্ছে না। দুর্ঘটনার পর রোগী কি হয়ে গেল, সে অন্ধ হয়ে গেল এবং সে কালা হয়ে গেল, বোবা হয়ে গেল। যেটাকে আমরা শুনতে, যে শুনতে পায় না আর কি, মাথায় আঘাত পেয়েছে, সে শুনতেও পাচ্ছে না কান দিয়ে এবং চোখ দিয়ে দেখতেও পাচ্ছে না, ডিফ অ্যান্ড ব্লাইন্ড। এটা হচ্ছে ডিহাইড্রেটেড। এটা হচ্ছে একটা মেডিকেল কন্ডিশন, এটা প্রায় আমাদের প্রত্যেকেরই হয় জিনিসটা, ইন নিড অফ ওয়াটার, ডিহাইড্রেশন হয়ে যায়। হ্যাঁ, আমরা বলি না যে ডিহাইড্রেটেড হয়ে গেছে, আমি কীভাবে ডিহাইড্রেট, আমাদের শরীর থেকে সমস্ত পানি বের হয়ে যায়। আমরা যেটাকে বলি পাতলা পায়খানা, যেটা পায়খানা হয়, এই ডিহাইড্রেশন হয় আমরা বলি। হচ্ছে ইন নিড অফ ওয়াটার, যেটা হচ্ছে ইট ইজ ইজি ফর দ্য এল্ডারলি টু বিকাম ডিহাইড্রেটেড ইন দিস হিট। প্রচণ্ড গরমে দেখবো যে বয়স্ক লোকরা কী হয়ে যায়, ডিহাইড্রেশনে ভোগে, তাদের শরীর থেকে সমস্ত পানি বের হয়ে যায়। তাই এখানে বাক্য রচনায় বলা হচ্ছে ইট ইজ ইজি ফর দ্য এল্ডারলি, এল্ডারলি মানে বয়স্করা, টু বিকাম ডিহাইড্রেটেড, ডিহাইড্রেটেড হয়ে যাওয়া ইন দিস হিট, এ ধরনের তাপে। ডেমেনশিয়া, এটা একটা মেডিকেল কন্ডিশন যেটাকে বলা হয় লস অফ মেন্টাল ক্যাপাসিটি, অর্থাৎ শর্ট টাইম মেন্টাল ইলনেস, যেটাকে বলা হয় যে তুমি ভুলে যাবা, যে মেমোরিটা আর কি, তোমার শর্ট টাইম মেমোরি লস হয়ে যায়। তো এখানে দেখো কি বলছে, ইট ইজ হার্ড টু ওয়াচ এ লাভড ওয়ান সাফারিং উইথ ডেমেনশিয়া, মানে তোমার খুব প্রিয় কেউ ডেমেনশিয়ায় ভুগছে, এটা দেখার তোমার জন্য খুব কষ্টের, কারণ সে ভুলে যাবে, প্রিয় মুহূর্তগুলো সে ভুলে যাবে, মনে করতে পারবে না। হ্যাঁ, তাই বলছি ইট ইজ হার্ড, এটা খুবই কষ্টের, টু ওয়াচ এ লাভড ওয়ান সাফারিং উইথ ডেমেনশিয়া। তবে ডায়াবেটিস, ডায়াবেটিস হচ্ছে নাউন, আমরা জানি ডায়াবেটিক কন্ডিশন, এটাকে রোগের নাম হচ্ছে ডায়াবেটিস, এবং যিনি
এই রোগে আক্রান্ত হন তাকে বলা হয় ডায়াবেটিক পেশেন্ট। তাহলে আমরা এটার অর্থটা জানি, টাইপ অফ ডিজিজ এক ধরনের রোগ, টাইপিক্যালি যেটা সাধারণত ইনভলভিং ইনসুলিন ডেফিসিয়েন্সি, ইনসুলিন এর অভাবে। যেমন আমরা জানি যে আমাদের শরীরের অভ্যন্তরে যে প্যানক্রিয়াস রয়েছে, ও প্যানক্রিয়াসের কাজ হচ্ছে কি, লিভারের পাশেই এটা আছে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের কাজ হচ্ছে ইনসুলিন তৈরি করা। ইনসুলিন কি করে, আমাদের দেহে যে সুগার আছে এটার মধ্যে ভারসাম্য রক্ষা করে। তাহলে কি হয়, ইনসুলিনের অভাবে কি হয়, আমাদের সুগারের পরিমাণটা বেড়ে যায়। সুগারের পরিমাণ বেড়ে যায় বলতে এই সুগারগুলো আমাদের সেল কি করে, সেটা শোষণ করে না। এটা হচ্ছে গিয়ে তোমার ডায়াবেটিস। এটা থেকে আমরা বাক্য রচনা করতে পারি, পিপল উইথ ডায়াবেটিস হ্যাভ টু মানে হবে কনস্ট্যান্টলি চেক দেয়ার ব্লাড সুগার লেভেল। তাদেরকে অবশ্যই তাদের রক্তে শর্করার পরিমাণ সব সময় তাদেরকে চেক করতে হবে। ওকে, ডায়াগনোসিস কথাটা মানে যে আমরা যে এক্স রে করি এটাকে বলে ডায়াগনোসিস। ট্রিটমেন্ট করার আগে প্রত্যেকটা ডক্টর কি করেন, রোগীর ডায়াগনোসিসের ব্যবস্থা করেন। দিস ইজ কল্ড ডায়াগনোসিস মানে পরীক্ষা করা। এটার অর্থ হচ্ছে মেডিকেল এক্সপ্লেনেশন অফ এন ইলনেস অর কন্ডিশন, যে কোনো অবস্থা অথবা অসুস্থতার একটা ব্যাখ্যা, মেডিকেল ব্যাখ্যা। মেডিকেল মানে তোমার শারীরিক একটা ব্যাখ্যা দেওয়াই হচ্ছে, শরীরের যে কোনো অবস্থার ব্যাখ্যা দেওয়া হচ্ছে ডায়াগনোসিস। এখান থেকে আমরা বাক্য রচনা করতে পারি, ডক্টর উইল প্রিফার টু শেয়ার দ্য ডায়াগনোসিস উইথ দ্য পেশেন্ট হিমসেলফ। ডক্টর উড প্রিফার টু শেয়ার দ্য ডায়াগনোসিস উইথ দ্য পেশেন্ট হিমসেলফ। পেশেন্টের নিজের সাথে ডাক্তারদের উচিত কি, হ্যাঁ, ডায়াগনোসিসটা শেয়ার করা। উন্নত বিশ্বে আমরা দেখি যে আমাদের বাংলাদেশে দেখা যায় যে ডাক্তার অনেক সময় রিপোর্ট দেখো কিছু বলেন, হ্যাঁ ঠিক আছে, অনেক ডাক্তার কিন্তু খুব সুন্দর করে এক্সপ্লেইন করে যে দেখেন আপনার এটা বাড়তি আছে, এটা কমতি আছে। এখনও বাংলাদেশে এই ট্রেন্ডটা এখন চালু হচ্ছে, কিন্তু আগে কিন্তু বাংলাদেশে ডাক্তাররা বলতে রোগীরে বইলেও কী হবে, তাকে এক্স রে রিপোর্ট দেখিয়ে কি সে বুঝবে, আমি দেখলেই চলবে। তা এরকম একটা মানসিকতা কিন্তু আমাদের অনেক ডাক্তারদের মধ্যে আছে, বিশেষ করে যারা হসপিটালে, সরকারি হসপিটালে অনেক বড় বড় ডাক্তার এবং আউটডোরে রোগী দেখেন, তাদের এত সময় থাকে না, বিশেষ করে সময়ের অভাবে তারা হয়তো এত কিছু করে না। এবং ওই একই ডাক্তারের কাছে তুমি যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখাতে যাবে তখন দেখা যাবে তুমি তাকে, উনি নিজের চেম্বারে নিয়ে খুব সুন্দর করে সব কিছু বোঝাবে, কারণ তার বিনিময়ে তুমি মোটা অঙ্কের ভিজিট তিনি নিয়ে নেন। এ কারণে এটা ডিপেন্ডস অন মানি টক্স আর কি, যেটা বলে, যদিও এটা বলাটা ঠিক না। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে ডিসকমফোর্ট। কমফোর্ট মানে আরাম, আরাম থেকে ডিসকমফোর্ট। কথাটা আমরা জানি নাই, শান্তি নাই, তার মানে হচ্ছে এক্সপেরিয়েন্সিং পেইন, অর্থাৎ শরীরের মধ্যে ব্যথার উপস্থিতি থাকবে, আমরা এক্সপেরিয়েন্সিং করবো, আমরা অভিজ্ঞতা হবে, আমার শরীরে ব্যথা হবে, সেটাই হচ্ছে ডিসকমফোর্ট কন্ডিশন। দিস পেইন মেডিকেশন শুড রিলিভ সাম অফ ইউর ডিসকমফোর্ট। আমরা পেইন কিলার বলি, আমরা বলি যে পেইন থেকে যে ওষুধ, যে ট্যাবলেট খেলে যেটা আমাদের শরীরের যে কোনো অংশের ব্যথা চলে যায় সেটাকে আমরা বলি পেইন কিলার। প্যারাসিটামল কিন্তু ওয়ান কাইন্ড অফ পেইন কিলার, ঠিক আছে। প্যারাসিটামল অনেক সময় দেখা যায় অনেক পুরনো রোগ তোমার শরীরে যে কোনো জায়গায় প্যারাসিটামল অনেক সময় ডাক্তাররা প্রেসক্রাইব করেন যে প্যারাসিটামল খেলে কি হবে, এই আগের অনেক পুরনো যদিও ব্যথা থাকে ওটা অনেক সময় চলে যায়। তাহলে এখানে বলছে দিস পেইন কিলার শুড রিলিভ সাম অফ ইউর ডিসকমফোর্ট। এই যে পেইন মেডিকেশনটা আপনি খাচ্ছেন আপনার কিছু ডিসকমফোর্ট থেকে এটা আপনাকে রিলিভ দিবে, মানে আপনাকে কি করবে, আপনার অশান্তি থেকে, আপনার ব্যথা থেকে আপনাকে মুক্ত দিবে, রিলিভ করবে। ডিজিজ কথাটার মানে হচ্ছে রোগ, আমরা সবাই জানি। এখন একটু কষ্ট করে এটার মানেটাও লিখতে হবে তোমাদের। আ মেডিকেল ডিসঅর্ডার, এক ধরনের মেডিকেল ডিসঅর্ডার দ্যাট ইজ হার্মফুল টু আ পারসনস হেলথ, যে কোনো ব্যক্তির স্বাস্থ্যের জন্য যেটা ক্ষতিকর, এ ধরনের একটা ডিসঅর্ডার মানে একটা সমস্যা, শারীরিক সমস্যা। মেডিকেল ডিসঅর্ডার মানে হচ্ছে শারীরিক সমস্যা, যেটা হচ্ছে যে কোনো লোকের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাকে বলা হয় ডিজিজ। দেখো আমরা এখান থেকে বাক্য করতে পারি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি বুঝলাম যে দিস ডিজিজ রানস ইন ইউর ফ্যামিলি, বুঝেছি যে তোমার পরিবারে এই রোগটা সবার মধ্যে আছে। ওকে, এবার আসলে লোকেটেড কথাতে থেকে ডিজ, যে বললাম যে ডিজ মানে নাই, ডিসলোকেটেড মানে লোকেটেড নাই, মানে লোকেটেড কথাটা মানে হচ্ছে লোকেশন থেকে আসছে। আমরা লোকেশন বলতে আমরা জায়গা বা এলাকাকে বোঝাই, ঠিক আছে। লোকেশন হচ্ছে নাউন, আর লোকেট কথাটার মানে হচ্ছে গিয়ে ভার্ব, লোকেট থেকে ইডি লোকেটেড হয়ে গেছে। তো ডিসলোকেটেড মানে যেটা জায়গা মতো নাই, সোজা কথা।
দেখো এটার অর্থটা আমরা এভাবে লিখবো, হোয়েন এ বোন ইজ টেম্পোরারি মানে নট পার্মানেন্টলি, মানে অস্থায়ীভাবে সেপারেটেড ফ্রম ইটস জয়েন্ট, তার জয়েন্ট থেকে হাড্ডিটা সরে গেছে। কি হলো? সেপারেটেড ফ্রম ইটস জয়েন্ট, তার জয়েন্ট থেকে হাড়টা সরে গেছে। আচ্ছা এবার দেখো, ইউ উইল হ্যাভ টু ওয়্যার আ স্লিং বিকজ অফ ইউর ডিসলোকেটেড। স্লিং হচ্ছে গিয়ে তোমার হাতের মধ্যে কাঁধে দিয়ে তোমার যে শোল্ডার দিয়ে একটা সুতার মতো বা দড়ির মতো পরিয়ে দেওয়া হয় বা একটা কাপড়ের মতো, যাতে তোমার হাতটা ঝুলে থাকে। দিস ইজ কল্ড স্লিং। এর আগে আমি আলোচনা করেছিলাম। তাই বলছে ইউ হ্যাভ টু ওয়্যার, আপনাকে পরিধান করতে হবে স্লিং বিকজ অফ ইউর ডিসলোকেটেড শোল্ডার, কারণ আপনার শোল্ডারটা ডিসলোকেটেড হয়ে গেছে। ওকে, ইমার্জেন্সি, আমরা বলি ইমার্জেন্সি রুম, ইমার্জেন্সি, তাড়াতাড়ি ইমার্জেন্সি রুমে নিয়ে যাও, যেখানে মানে খুব গুরুতর রোগীকে খুব দ্রুত, মানে খুব দ্রুত তাকে ট্রিটমেন্টে নিয়ে যাওয়ার রুমটাকে হচ্ছে ইমার্জেন্সি। যাওয়ার সাথে সাথে তোমার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, এটা হচ্ছে ইমার্জেন্সি। আ মেডিকেল প্রবলেম দ্যাট নিডস ইমিডিয়েট অ্যাটেনশন, মানে যে বললাম যাওয়ার সাথে সাথে যে দরকার হয় ইমিডিয়েট অ্যাটেনশন, এটাকে বলা হয় ইমার্জেন্সি। বাক্য রচনা হতে পারে, ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট চিলড্রেন নো, বাচ্চারা জানে, হুইচ নাম্বার টু ডায়াল ইন কেস অফ অ্যান ইমার্জেন্সি, মানে ইমার্জেন্সির সময় কোন নাম্বারটা ডায়াল করতে হবে। যেন আমাদের বাংলাদেশ হচ্ছে 999, তাই না? এরকম বাচ্চারাও জানে, সেটা বলা হচ্ছে এখানে। ওকে, তাহলে এক্সটার্নাল এবং ইন্টারনাল দুটো কথা আমরা জেনে রাখি। এক্সটার্নাল কথাটা কিন্তু এখানে আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। পরীক্ষার সময় বাইরে থেকে একজন গার্ড দিতে আসেন আমাদের এখানে। ধরো যে তুমি সরকারি পরীক্ষা দিচ্ছ, বিএনসির লোকজন আসবে, আমরা তাদেরকে এক্সটার্নাল বলবো। হ্যাঁ, ঠিক আছে, মানে যেটা আমাদের প্রতিষ্ঠানের বাইরে, তিনি হচ্ছেন এক্সটার্নাল। আবার আরেকটা এক্সটার্নাল হচ্ছে আমাদের শরীরের অভ্যন্তরের, হ্যাঁ, বাইরে যে কোনো জিনিসের একটা আমাদের শরীরের অঙ্গের বাইরে বা অঙ্গের বাহিরের বা বহিরাবরণকে এটা বোঝানো বলা হয় এক্সটার্নাল। দেখো লেখা আছে অন দ্য আউটসাইড, দিস ক্রিম ইজ ফর এক্সটার্নাল ইউজ অনলি, ডু নট গেট ইট নিয়ার ইউর ইয়ার আইজ অর মাউথ। অনেক সময় আমরা অনেক ধরনের ক্রিম ব্যবহার করি, যেটা তোমাদের ওই যে মেকআপের ক্রিম না, সেটা হচ্ছে যে বিভিন্ন স্থানে ক্ষত হয়ে গেলে ব্যবহার করা হয়। একটা ক্রিম আছে যে শুধু ত্বকের উপরে ব্যবহার করতে হয়, দিস ইজ কল এক্সটার্নাল ইউজ অনলি, মানে যেখানে তোমার ক্ষত হয়ে গেছে ওই ক্ষততে তুমি দিবা না, ওটা চারিপাশে দিবা, বা ক্ষতটা যখন ক্ষতটার উপরে দিবা, ভিতরে দেওয়া যাবে না। ডু নট গেট ইট নিয়ার ইউর ইয়ার আইজ আর মাউথ, এটা চোখে নাকে মুখের সামনে এটা নেওয়া যাবে না, এটা নির্দেশনা থাকে। ফলস নেগেটিভ, এই শব্দটার সাথে আমরা যারা প্রতিদিন ইদানিংকালে এই শব্দটা অনেক, যারা জানতো না তারাও ইদানিং জানছে। ফলস কথাটা মানে মিথ্যা, নেগেটিভ মানে নেগেটিভ। নেগেটিভ পজিটিভ বুঝো, যে কোনো রোগের জন্য যদি তুমি কোনো ডায়াগনোসিস করতে যাও, কোনো টেস্ট করতে যাও, যদি সেটা পজিটিভ হয় তাহলে বুঝতে হবে যে সে রোগটা তোমার আছে, আর যদি নেগেটিভ হয় তাহলে বুঝতে হবে যে তোমার সেটা নাই। ফলস মানে হচ্ছে ভুল, নেগেটিভ নাই। যেমন ইদানিংকালে অনেকের করোনা পরীক্ষা হচ্ছে এবং করোনাতে তোমার রিপোর্ট আসতেছে নেগেটিভ। নেগেটিভ কথাটার মানে হচ্ছে যে সে তার কিন্তু করোনা আছে, কিন্তু তার রিপোর্টে দেখাচ্ছে যে তার করোনা নাই। এটাকে বলা হয় ফলস নেগেটিভ, মানে ভুল নেগেটিভ আসতেছে, আসলে এটা পজিটিভ কিন্তু ভুলভাবে আসছে নেগেটিভ, এই জন্য এটাকে বলা হয় ফলস নেগেটিভ। দেখো আমরা এটা থেকে এটার মানেটা দেখি, এ টেস্ট দ্যাট ইনকারেক্টলি কামস ব্যাক নেগেটিভ, যেটা অশুদ্ধভাবে নেগেটিভ আসছে। বাক্য রচনা, উই হ্যাড টু, আমাদের করতে হয়েছিল, উই হ্যাড আমাদের ছিল টু ফলস নেগেটিভ প্রেগনেন্সি টেস্ট, দুইটা ফলস নেগেটিভ প্রেগনেন্সি টেস্ট দিয়েছে। যেমন বাচ্চারা আমার, সো উই ডিডন্ট নো উই ওয়ার হ্যাভিং আ বেবি, মানে যখন একটা মহিলা প্রেগনেন্ট হয় তখন সে কিন্তু আলট্রাসোনোগ্রাম কিন্তু বিভিন্ন ধরনের টেস্ট করে সে বুঝতে পারে যে আমি প্রেগনেন্ট আছি কি না। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে বলছে যে উই হ্যাড টু ফলস নেগেটিভ প্রেগনেন্সি টেস্ট, আমাদের দুইটা ফলস নেগেটিভ প্রেগনেন্সি, মানে প্রেগনেন্ট কিনা এটার জন্য দুইবার টেস্ট করানো হয়েছে এবং দুইবারই আসছে যে সে প্রেগনেন্ট না নারীটা, কিন্তু তা এই জন্য বলো যে সো ই ডিড নট নো, আমরা জানতাম না যে উই ওয়ার হ্যাভিং এ বেবি, আমাদের একটা বাচ্চা আসতেছে। তাহলে দুইবারই সেটা নেগেটিভ দেখাচ্ছে, কিন্তু আসলে বাচ্চা পেটে আছে কিন্তু দেখাচ্ছে বাচ্চা নাই, এটাকেই বলা হচ্ছে ফলস নেগেটিভ। ফ্যামিলি হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি বলতে পরিবারের ইতিহাস না, যে আমার বাবা কি ছিলেন, আমার দাদা কে ছিলেন, আমার দাদা ব্যবসায়ী ছিলেন, বাবা ছিলেন ডাক্তার, বা আমার বাবা ছিলেন তোমার ব্যবসায়ী, হ্যাঁ, দাদা ছিলেন একজন চাকরিজীবী, এরকম কিছু না। ফ্যামিলি হিস্ট্রি বলতে হচ্ছে তোমার রোগ, মানে তোমার ফ্যামিলিতে তোমার দাদা ভাই বোন থেকে, মা বাবা থেকে দাদা চাচা মামার মধ্যে
কোনো রোগ আছে কিনা, কেউ কোনো বড় ধরনের কোনো রোগে আক্রান্ত কিনা, দিস ইজ কল্ড ফ্যামিলি হিস্টোরি। অবশ্য দাদা মামা চাচার দিকে না গিয়ে আমরা ফ্যামিলি হিস্ট্রি বলতে তোমার ফ্যামিলি, মানে যার ফ্যামিলির কথা বলা হচ্ছে সেই ফ্যামিলি হিস্ট্রিটাই হচ্ছে গিয়ে তোমার বোঝায় যে এটা হচ্ছে একজন পরিবারে কোনো রোগ কি মানে প্রিভ্যালেন্ট কিনা, রোগটা কি পরিবারে অন্য কারোর মধ্যে আছে কিনা। দেখো এটা বলছে যে মেডিকেল ব্যাকগ্রাউন্ড অফ আ পারসনস ফ্যামিলি মেম্বার্স। একটা রোগী তোমার এখানে আসছে, তুমি তার ফ্যামিলির হিস্ট্রি নিবা, মানে তুমি জিজ্ঞেস করবে তার আহ, স্ত্রীর রোগ আছে কিনা, তার সন্তানদের এই রোগ আছে কিনা। হ্যাঁ, এই ধরনের বিষয়গুলোকেই বলা হয় ফ্যামিলি হিস্ট্রি। দেখো, দ্য ডক্টর ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য ফ্যামিলি হিস্ট্রি অফ স্কিন ক্যান্সার। ডক্টরটা স্কিন ক্যান্সারের যে ফ্যামিলি হিস্ট্রির বিষয়ে খুব কনসার্ন ছিলেন। হ্যাঁ, কোনো রোগীর পারিবারিক ইতিহাসের ব্যাপারে, স্কিন ক্যান্সার মানে ত্বকের ক্যান্সারের ব্যাপারে একজনের হলে আরেকজনের হতে হয় এ ধরনের, যদি স্কিন ক্যান্সার যদি থাকে পরিবারে। এই জন্য কনসার্ন থাকে ডক্টররা যখন কোনো রোগীকে বা কোনো এই ধরনের পেশেন্টকে উনি ডায়াগনোসিস করেন। ফ্যাটাল হচ্ছে ফাটল, আমরা ইংরেজিতে বলি না ফাটল, এটা হচ্ছে ফ্যাটাল। ফ্যাটাল কথা বলছে মারাত্মক। মারাত্মক মানে কজিং ডেথ, যেটা তোমার মৃত্যুর কারণ হতে পারে, দিস ইজ কল্ড ফ্যাটাল। মানে মারাত্মক যে কোনো ফ্যাটাল ডিজিজ, মানে যেটা নির্ঘাত মৃত্যু। যেমন করোনা ইজ এ ফ্যাটাল ডিজিজ, যদি হয় তাহলে কি হয়, বাট নট নাও এডেজ করোনা ইজ নট এ ফ্যাটাল ডিজিজ। কারণ দেখা যাচ্ছে যে মৃত্যুর চেয়ে মানুষের সুস্থ হয়ে যাওয়ার হার অনেক বেশি করোনাতে, তাহলে করোনাকে আমরা ফ্যাটাল ডিজিজ বলবো না। কিন্তু উই ক্যান সে দ্য এইডস ইজ আ ফ্যাটাল ডিজিজ, আমরা এইডসকে বলবো ফ্যাটাল ডিজিজ। এর মানেটা তোমরা লিখবা কজিং ডেথ। দেখো, দ্য ডক্টর মেড আ ফ্যাটাল এরর। ফ্যাটাল এরর মানে ভুল করেছে, মারাত্মক ভুল। ওয়েন হি রোড দ্য রং প্রেসক্রিপশন, যখন রোগী দেখে তিনি ভুল ওষুধ দিয়ে দিয়েছে। তাহলে উনি কী করলেন, মারাত্মক ভুল বলেন, আমার অসুখ হয়েছে, আমার হয়েছে জ্বর, আমাকে দেওয়া হইলো তোমার নিউমোনিয়ার ওষুধ। হ্যাঁ, তাহলে হবে আমার হয়েছে কলেরা, আমাকে দিয়ে দেওয়া হয়েছে নিউমোনিয়ার ওষুধ, ব্যাপারটা এরকম, সেটা হয়ে যায় ফ্যাটাল এরর। আচ্ছা, এবার হচ্ছে ফিভার এবং ফিভারিশ। ফিভার মানে জ্বর, ফিভারিশ মানে জ্বর জ্বর ভাব, মানে অ্যাডজেক্টিভ, মানে জ্বরাক্রান্ত, আমরা যেটাকে বলবো জ্বরাক্রান্ত। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখব, আমরা দেখব যে হায়ার দেন নর্মাল বডি টেম্পারেচার, যেটা হচ্ছে আমাদের স্বাভাবিক যে বডি টেম্পারেচার থাকে, এটা হচ্ছে হায়ার, নর্মাল বডির চেয়ে হায়ার টেম্পারেচার। দেখছো, হি ইজ ভেরি ফেভারি, সে খুব জ্বরাক্রান্ত, অ্যান্ড হিজ টেম্পারেচার ইজ নিয়ার ডেঞ্জার পয়েন্ট, এবং তার টেম্পারেচার খুব ডেঞ্জার, 104 ডিগ্রি চলে গেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে হিজ টেম্পারেচার ইজ নিয়ার ডেঞ্জার পয়েন্ট। ফ্লুকে আরেকটা নাম বলা হয় যে ইনফ্লুয়েঞ্জা। ফ্লুকে আরেকটা নামে কি বলা হয়, ইনফ্লুয়েঞ্জা। এটা একটা নাউন। দেখো, এটার মানেটা আমরা যদি লিখি, মেনি টাইপস অফ রেসপাইরেটরি অর ইন্টেস্টিনাল ইনফেকশন। একটা হচ্ছে আমাদের শ্বাসকষ্টের রেসপাইরেটরি ইনফেকশন হবে, শ্বাসনালীতে হবে, রেসপাইরেটরি আমাদের লাংসে হবে, অথবা ইন্টেস্টিনে আমাদের পেটে হবে ইনফেকশন। পাস্ট অন থ্রু আ ভাইরাস, এই ভাইরাসের কারণে কি হয়, এক ধরনের রোগ হয়ে যায়, ব্যাধি হয়ে যায়, এটাকে বলা হয় ফ্লু। কোথায় কোথায় হয়, আমাদের ইন্টেস্টিনালে হয় আর আমাদের লাংসে হয়। পিপল হু হ্যাভ দ্য ফ্লু শুড নট ভিজিট হসপিটাল পেশেন্ট, যার ফ্লু আছে তার উচিত না হসপিটালে রোগী দেখতে যাওয়া। ফ্র্যাকচার, নাউন, আর ফ্র্যাকচার ইডি যোগ হয়ে গেল অ্যাডজেক্টিভ। যখনই আমি ইডি যোগ করে দিচ্ছি তখনই সেটা ফ্র্যাকচার, মানে যাহা ভাঙা হয়ে গেছে, যা ভেঙে গেছে, যা ক্র্যাক হয়ে গেছে, ফাটল ধরেছে আমাদের হাড়ে। আমরা বলি না মচকে গেছে, মচকে যাওয়া মানে কিন্তু ভেঙে যাওয়া না, দুইটা দুই জিনিস। ব্রোকেন অর ক্র্যাকড বোন, দেখছো দুইটাকে আমরা ফ্র্যাকচার বলতে পারি। ইউর রিস্ট ইজ ফ্র্যাকচার্ড অ্যান্ড নিডস আ কাস্ট। ইউর রিস্ট মানে হাতের কবজি, ইজ ফ্র্যাকচার্ড, ফ্র্যাকচার মানে মুচকে গেছে, নিডস এ কাস্ট। কাস্ট আমি এর আগে বলছিলাম যে এটাকে বলা হয় কাস্ট, বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে তোমার প্লাস্টার, আমরা বলি যে প্লাস্টার মানে যেটা খুব শক্ত একটা ব্যান্ডেজ, এটাকে বলে কাস্ট। জার্ম, মাইক্রোবায়োলজিতে যারা পড়ছো, মাইক্রোবায়োলজি যারা এখন পড়ছো, তারা জার্ম সম্পর্কে জানো যে মাইক্রো অর্গানিজম, জীবাণু। জার্ম মানে জীবাণু, মাইক্রো অর্গানিজম স্পেশালি অন দ্যাট কজেস ডিজিজ, যে রোগের সৃষ্টি করে তাকে বলা হয় জার্ম। দেখো বাক্য রচনা, ফ্লাওয়ার্স আর নট অ্যালাউড ইন দ্য ওয়ার্ড। ওয়ার্ড তো বুঝো যে মেডিকেল ওয়ার্ড থাকে, যেখানে রোগীরা থাকে, রোগীর ঘর। হ্যাঁ, এখানে ফুল অ্যালাউড না, টু অ্যাভয়েড দ্য রিস্ক অফ জার্ম,
বিং ব্রট ইন মানে ওই ফুলের মধ্যে অনেক ধরনের জার্ম থাকে, যাতে এটাকে এটাকে পরিত্রাণ পাওয়ার জন্য, ওই জার্ম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ফুলটাকে ওয়াটারের মধ্যে অ্যালাউ করা হয় না। এরপরে আসলে আমরা দেখি জেনেটিক। জেনেটিক কথাটার মানে হচ্ছে জিনা, মানে জেনেটিক হচ্ছে যেটা এই ফ্যামিলি হিস্ট্রির মতো বিষয়টা, মানে যেটা হচ্ছে তোমার বাবা মা থেকে তুমি যেটা পাবা। আমাদের একটা জেনেটিক কি আছে, আমাদের একটা বুস্ট আপ আছে আমাদের শরীরের মধ্যে, আমাদের শরীরের মধ্যে জিনোম আছে, যেটা আমরা আমাদের বাবা এবং মায়ের ক্রোমোজোম থেকে এটা বহন করে নিই। তাহলে এখানে বলছে যে দেখো, এ মেডিকেল কন্ডিশন অর ফিজিক্যাল ফিচার দ্যাট ইজ পাসড অন ইন দ্য ফ্যামিলি, যেটা পরিবারের মধ্যে বংশ পরস্পরে যেটা চলতে থাকে, যেটাকে বলা হয় জেনেটিক। দ্য ডিজিজ ইজ পার্ট জেনেটিক অ্যান্ড পার্ট এনভায়রনমেন্টাল, বলছে যে রোগটা হচ্ছে কিছুটা জেনেটিক আর কিছুটা পরিবেশগত। গ্রোথ। গ্রোথ কথাটার মানে আমরা সাধারণত জানি যে বাড়ন্ত বয়স হয়, যেমন বলছি একটা গ্রোয়িং চাইল্ড গ্রোথ, কিন্তু এই গ্রোথটা আমাদের শরীরের অভ্যন্তরে যদি কোনো টিস্যু, কোনো ক্যান্সারাস, যদি কোনো টিউমার যেগুলো থাকে, এগুলোকে বলা হয় গ্রোথ। এ বল অফ টিস্যু দ্যাট গ্রোজ বিগার দ্যান নর্মাল। তাহলে টিস্যুগুলো কী হচ্ছে, অনেকগুলো টিস্যু কী হচ্ছে, যেটা স্বাভাবিক অবস্থায় থাকে তার চেয়ে বেশি বড় হচ্ছে, আইদার অন দ্য অর অ্যান্ড আন্ডার দ্য স্কিন। এটা স্কিনের নিচে হতে পারে, আবার স্কিনের উপরে হতে পারে। এটা আমরা সাধারণত যে লাম্প, যেটাকে আমরা বলি টিউমার বলি, এগুলোই বোঝাচ্ছে এখানে। দ্যাট গ্রোথ অন ইউর শোল্ডার, দ্যাট মানে ওইটা, যেটা অন ইউর শোল্ডার তোমার কাঁধের উপরে যেটা বড় হচ্ছে, ইজ স্টার্টিং টু ওরি মি, যেটা আমাকে খুব ওরিং করছে, মানে ওরি হচ্ছে, আমি খুব নার্ভাস হচ্ছি বা আমাকে খুব ভাবাচ্ছে। হ্যাঁ, আমি খুব নিরাশ হচ্ছি যে কেন হচ্ছে তোমার জন্য। হ্যাঁ, আমি খুব চিন্তিত, সরি, আমি খুব চিন্তিত তোমার এই যে শোল্ডারের উপরে যে গ্রোথটা আছে। হার্ট অ্যাটাক, সবাই জানো হার্টের মধ্যে অ্যাটাক হয়, হার্ট কাজ করতে পারে না, রক্ত পাম্প করতে পারে না, যে কোনো কারণে রক্তনালী থেকে রক্ত হার্টের মধ্যে প্রবাহিত হতে বাধা প্রাপ্ত হয়, এই জন্য হার্ট অ্যাটাক হয়। অ্যাটাক মানে থেমে যাওয়া। দেখো, অ্যাটাক হচ্ছে ইনস্ট্যান্ট ইন হুইচ ব্লাড স্টপস পাম্পিং থ্রু দ্য হার্ট। তাহলে ব্লাড কি করে, সে হার্ট যে ব্লাডকে পাম্প করে, সে পাম্প করা বন্ধ করে দেয় যে কোনো কারণে, এটাকে বলা হার্ট অ্যাটাক। পিপল হু স্মোক আর অ্যাট গ্রেটার রিস্ক অফ হ্যাভিং আ হার্ট অ্যাটাক, যে সকল লোকজন ধূমপান করে তারা কিন্তু খুব বিশাল উচ্চ ঝুঁকিতে আছে। গ্রেটার রিস্ক অফ হ্যাভিং এ হার্ট অ্যাটাক মানে হৃদরোগের উচ্চ ঝুঁকিতে আছে। এইচআইভি, হিউম্যান এইচআইভি, দেখছো টি সেল যেগুলো ক্ষতি করে দেয়। দ্য ভাইরাস দ্যাট ইনফেক্টস দ্য হিউম্যান টি সেলস অ্যান্ড লিডস টু এইডস, এটাকে বলে এইচআইভি। এইডসের আরেকটা নাম হচ্ছে এইচআইভি। কি বলছে, দ্য ভাইরাস দ্যাট ইনফেক্টস দ্য হিউম্যান টি সেলস, হিউম্যান টি সেলসকে ইনফেক্ট করে এবং লিডস টু এইডস, এবং এইডসের দিকে নিয়ে যায়। বাক্য রচনা। এইচআইভি ক্যান বি পাসড ডাউন ফ্রম দ্য মাদার টু হার ফেটাস, মানে মায়ের থেকে তার সন্তানের কাছে এইচআইভি খুব সহজে যেতে পারে। যেমন আমরা সাউথ আফ্রিকায় দেখি, যেখানে তোমার একেবারে এক একটা সোসাইটিতে, পুরো একটা এলাকায়, একটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এইচআইভি পেশেন্ট আছে, এবং ওখানে সন্তানও জন্ম দিচ্ছে প্রতিনিয়ত স্বাভাবিক নিয়মে, এবং দেখা যাচ্ছে যে মায়ের পেটে থেকে সন্তানের মধ্যেও এইচআইভি প্রবেশ করেছে, সেও এইচআইভি নিয়ে জন্মগ্রহণ করেছে। এটা একটা সত্য ঘটনা, এখনও আফ্রিকায় বিভিন্ন কান্ট্রিতে আছে। দেখো, বাম্পস হচ্ছে যে আমাদের যে অ্যালার্জির কারণে আমাদের চুলকানির পরে কি হয়, আমাদের ত্বকের মধ্যে দেখায় না যে একদম লাল হয়ে গেল, তারপরে একটু ফুলে গেল, কিছু কিছু গোটা গোটা হয়ে গেল, এটাকে বলা হচ্ছে হাইভস। আই ব্রোক আউট ইন হাইভস আফটার আই এট দ্যাট পটেটো সিসেরল। হ্যাঁ, সিসেরল খাওয়ার পরে, মানে আলুর এক ধরনের ইয়ে থাকে, খাবার থাকে, ওটা খাওয়ার পরে তার অ্যালার্জি হয়েছে, এবং অনেকের অ্যালার্জির রিয়াকশানটা তো ত্বকের উপরে হয়, চুলকানি হয়, ঘামাচি মতো হয়ে যায়, এটাই কয় হাইভস। যেমন ঘামাচি হয় না আমাদের, তোমার রোদে থাকার পরে ঘামে, আমরা পাউডার ব্যবহার করি, এটা হাইভস হয়ে যায়। ইমিউন সিস্টেম, অনেকে ভুলে বলে ইমিনিউ সিস্টেম, নিউ বলে কি কোনো শব্দ নাই, ইমিউন সিস্টেম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বলছে। হ্যাঁ, এটাই হচ্ছে ইমিউন সিস্টেম। দেখো, দ্য পার্টস অফ দ্য বডি দ্যাট ফাইট ডিজিজেস, আমাদের শরীরে এক ধরনের অংশ বা অঙ্গ যারা কি করে, রোগের বিরুদ্ধে লড়াই করে। ইনফেকশনস অ্যান্ড ভাইরাসেস, ভাইরাসের বিরুদ্ধে এবং ক্ষতিকে সারিয়ে তোলার জন্য তারা লড়াই করে শরীরের অভ্যন্তরে, এটাই হচ্ছে ইমিউন সিস্টেম। এবার বলছে, দেখো বাক্য রচনা, ইউ কান্ট হ্যাভ ভিজিটার্স, তুমি এখানে লোকজন আসতে পারবে না, বিকজ ইউর ইমিউন সিস্টেম ইজ লো, কারণ তোমার ইমিউন সিস্টেম অনেক লো, এই কারণে তোমার ভিজিটার অ্যালাউ না।
কারণ যে মানুষ অনেক একজন মানুষ কিন্তু অনেক সময় বাইরে থেকে আসে অনেক ধরনের জীবাণু ভাইরাস নিয়ে আসে, এবং তুমি যেহেতু এখন দুর্বল, তোমার সাথে যদি তোমার বন্ধু দেখা করতে আসে তাহলে কি হবে, ওই ভাইরাস জীবাণু তার মুখ থেকে, তার কথা বলার সময়, তার শ্বাস প্রশ্বাস থেকে তোমার এখানে যেতে পারে। এখন যেটাকে আমরা ইন কেস অফ করোনা ডিজিজের ক্ষেত্রে আমরা এটাই বলছি এখন, ঠিক আছে। ইমিউন সিস্টেম, ইমিউন সিস্টেম থেকে আসছে ইমিউনাইজেশন, এটা নাউন, এবং ইমিউনাইজ ভার্ব। ওই যে তোমরা মাইক্রোবায়োলজিতে আমি পড়াবো তোমাদের, আর সেটা হচ্ছে যে তোমাদের ওই যে টিকা দেয় না বাচ্চারা জন্মগ্রহণ করার পর থেকে, তারপরে কি করতে হয়, তাদের একটা শিডিউলের মধ্যে রাখে না, একটা টিকার মধ্যে রাখে না, যে জন্মের দিন থেকে তার জন্মের তোমার 1 মাসের মধ্যে এতগুলো দিতে হবে, 6 মাসের মধ্যে এই টিকা দিতে হবে, 1 বছরে এই টিকা দিতে হবে, 3 বছরের মধ্যে এই টিকা, 6 বছরের মধ্যে, তারপরে 18 মাসে এই টিকা, 2 বছরে এই টিকা। এরকম কিন্তু অনেক ধরনের কি হয়, এটাকে আমরা বলি ইপিআই শিডিউল। হ্যাঁ, আমরা পড়বো যেটা এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, ইপিআই, এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এটাকে বলা হয় ইপিআই শিডিউল। তোমরা সবাই জানো, প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে, এবং আমরা নিজেরাও যখন ছোট ছিলাম তখন আমাদেরকে টিকা দেওয়া হয়েছে বিভিন্ন ধনুষ্টঙ্কা, ডিপথেরিয়া, যক্ষা, এগুলো থেকে বাঁচার জন্য। এটা হচ্ছে ইপিআই শিডিউল, এবং তোমরা এটা পড়বে মাইক্রোবায়োলজিতে। এই যে এই টিকাটা দেওয়া মানে হচ্ছে ইমিউনাইজেশন করা, মানে ইমিউনাইজ করে দেওয়া। যেমন তো আমাকে একটা যক্ষার টিকা দেওয়া হলো, মানে আমার এখন যক্ষার জীবাণু সামনে আসলেও আমি কিন্তু যক্ষা দিয়ে আক্রান্ত হব না, কারণ আমার শরীরটাকে অ্যান্টিবডি তৈরি করে দেওয়া হয়েছে, যক্ষার ইমিউনাইজ করে দেওয়া হয়েছে আমাকে, যে যক্ষার বিরুদ্ধে। তাই এই জন্য যক্ষার টিকা দেওয়া হয়, বিসিজি টিকা। হ্যাঁ, এবার দেখো, অ্যান ইনজেকশন দ্যাট প্রোটেক্টস এগেনস্ট এ স্পেসিফিক ডিজিজ, বলছে এক ধরনের ইনজেকশন কি করে, দ্যাট প্রোটেক্ট, যেটা রক্ষা করে, এগেনস্ট, কার বিরুদ্ধে, স্পেসিফিক ডিজিজ, যেমন যক্ষা, যেমন ডিপথেরিয়া, যেমন হুপিং কাস, হ্যাঁ, যেমন টিটেনাস, যেমন পোলিও। এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা কি হয়, এখন তো আলাদা দেয় না, অনেকগুলো রোগের একটা টিকার মধ্যে অনেকগুলো উপাদান থাকে। হ্যাঁ, একটা টিকা মনে করো 3টা রোগের জন্য একটা টিকা দিয়ে দেয়, এখন প্রত্যেকটা রোগের আলাদা আলাদা টিকা এখন দেওয়া হয় না। হ্যাঁ, এখন অনেক উন্নত হয়ে গেছে। এটাই হচ্ছে কি ইমিউনাইজ করে দেওয়া, অর্থাৎ তোমাকে বেঁধে দেওয়া, তোমার শরীরটাকে বেঁধে দেওয়া, এই রোগের বিরুদ্ধে তোমার শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে দেওয়া, দিস ইজ কল্ড ইমিউনাইজ। বেবিজ আর ইমিউনাইজড 3 টাইমস ইন দেয়ার ফার্স্ট ইয়ার, প্রথম বছরে বাচ্চাদের 3বার ইমিউনাইজড করা হয়, লেখা আছে দেখো, বেবিজ আর ইমিউনাইজড 3 টাইমস ইন দেয়ার ফার্স্ট ইয়ার। ওকে, আমরা একটু দেখি, এখানে লেখা আছে যে কাট ইন দ্য বডি টিস্যু, কাট ইন দ্য ইনসিশন, এটা ছুরিকে বোঝায়। যেমন ছুরি দিয়ে আমরা কোনো কিছু কাটি না, যখন দেহের মধ্যে, যখন সার্জনরা যারা আমাদের অপারেশন করেন তারা যখন ছুরি চালান সেটাকে বলা হয় ইনসিশন, ইনসিশন, ইনসিশন। দেখো, কাট ইন দ্য বডি মেড ডিউরিং সার্জারি, সার্জারির সময় যে শরীরে যখন কাটাকাটি করা হয়, দিস ইজ কল্ড I had to have stitches to close the incision. I had to have, আমাকে নিতে হয়েছিল স্টিচেস, সেলাই, টু ক্লোজ দ্য ইনসিশন, সেই কাটাটাকে ঢাকার জন্য। যেমন মনে করো যে যাদের সিজারিয়ান সেকশন হয় তাদের কি হয়, তলপেটে অল্প একটু করে কেটে ওখান থেকে কী করা হয়, বাচ্চা বের করে আবার সেই জায়গায় সেলাই করে দেওয়া হয়। হ্যাঁ, স্টিচেস মানে সেলাই। আবার এখন তো আঠাও বের হয়েছে, সে ধরনের গাম দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া হয়। ওকে, তাহলে আজকে আমরা একটু দেখি, আমাদের প্রবলেম হচ্ছে, ইনসিশন ফ্রম কারেন্ট স্লাইড, ইনসিশন থেকে আমরা যাব ইনকনক্লুসিভ। ইনকনক্লুসিভ কথাটা মানে হচ্ছে আনক্লিয়ার, মানে নট ক্লিয়ার, মানে পরিষ্কার না কোনো কিছু। হ্যাঁ, এটা হচ্ছে ইনকনক্লুসিভ বলি আমরা। উই হ্যাভ টু ডু মোর এক্সরেজ বিকজ দ্য ফার্স্ট ওয়ান্স ওয়ার ইনকনক্লুসিভ। অনেক সময় এক্সরে করে দেখা যায় এক্সরেটা ভালো আসেনি। আবার অনেক সময় দেখো তোমার হাত পা যদি হাড়টার ভেঙে যায়, দেখা যাচ্ছে 3 ডাইমেনশন এক্সরে নেওয়া হয়, একটা জিনিস 3বার করে নেওয়া হয়, জাস্ট ঠিক ক্লিয়ার মতো বোঝার জন্য, যে অনেক সময় নেওয়া হয়। আবার তুমি অনেক সময় দেখবে যে চেস্ট এক্সরে করতে গেলেও অনেক সময় 3টা ফিল্ম করা হয়, যাতে যেটা ভালো আসবে সেটাকে ধরা হয় যে ভালো। দিস ইজ কল্ড আনক্লিয়ার বা ইনকনক্লুসিভ। হ্যাঁ, উই হ্যাভ টু ডু মোর এক্সরে, আমাদের অনেক বেশি এক্সরে করতে হবে, বিকজ কারণ দ্য ফার্স্ট ওয়ান ওয়ার ইনকনক্লুসিভ, কারণ প্রথমটা ছিল অপরিষ্কার,
বোঝা যায়নি, অস্পষ্ট। মনে রাখবা ইনকনক্লুসিভ বলে মেডিকেল এনভায়রনমেন্টে। ওকে, ইনফ্যান্ট, ইনফ্যান্ট কথাটা তো জানো, বাচ্চা, শিশু, ইয়াং বেবি, একেবারে একদিনের, 4 দিনের, 5 দিনের, 1 সপ্তাহের বাচ্চা, দিস ইজ কল ইনফ্যান্ট। হ্যাঁ, দ্য নার্স উইল ডেমনস্ট্রেট হাউ টু বাথ অ্যান ইনফ্যান্ট। নার্স দেখাচ্ছে, ডেমনস্ট্রেট কথা মানে দেখানো, যে কীভাবে একটা বাচ্চাকে গোসল করাইতে হয়, একটা সদ্য জন্ম, হ্যাঁ, জন্ম লাভ করা বাচ্চা, হ্যাঁ, সদ্যজাত বাচ্চাকে কিভাবে কি করতে হবে, কিভাবে গোসল করাতে হবে। ইনফেকশন অথবা ইনফেক্টেড, ইনফেকশন হচ্ছে তোমার ক্ষত, আর যে যার ইনফেকশন হয়েছে সে হচ্ছে ইনফেক্টেড, সে ক্ষত দ্বারা ইনফেক্টেড, মানে যার ইনফেকশন হয়েছে সে হচ্ছে ইনফেক্টেড, আর ইনফেকশন শুধুমাত্র ক্ষতকে বলা হচ্ছে। বলছে ডিজিজড এরিয়া অফ দ্য বডি, শরীর যে কোনো জায়গায় রোগ, ভাইরাল অথবা ব্যাকটেরিয়াল, এটা ভাইরাস থেকে হতে পারে অথবা ব্যাকটেরিয়া থেকে হতে পারে। ভাইরাস থেকে হয় এটাকে বলা হয় ভাইরাল, আর ব্যাকটেরিয়া থেকে হলে এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল। আমরা এটাতে বাক্য রচনা করতে পারি, দ্য ওন্ড শুড বি কভার্ড ওয়েন ইউ সুইম টু প্রিভেন্ট ইট ফ্রম বিকামিং ইনফেক্টেড। যখন তোমার ইনফেকশন হয়ে গেছে, যদি তুমি গোসল করতে যাও বা ওই জায়গাটা পানি যদি লাগে, তাহলে অনেক সময় বলে না ডাক্তার যে আপনি এটাকে পলিথিন দিয়ে অনেক সময় বেঁধে নেবেন, এখানে এটা শুকনা রাখবেন, এটাতে পানি লাগাবেন না। অনেক সময় যেসব জায়গায় ছেঁড়া কাটা, কাঁচি চালানো হয়, সেলাই দেওয়া হয়, সে সকল ক্ষতকে কিন্তু বলা হয় যে এখানে পানি লাগানো যাবে না 1 সপ্তাহ বা 4 দিন বা 5 দিন বা 10 দিন, এরকম কিন্তু ডাক্তার বলে দেয়। তো সে বাক্য রচনার মধ্যে সেটাই বলছে, দ্য আউন্ড শুড বি কাভার্ড, সে অনকে কি করতে হবে, শুড বি কাভার্ড, কাভার করা উচিত, ঢেকে রাখা উচিত, ওয়েন ইউ সুইম, যখন তুমি সুইম করবে, টু প্রিভেন্ট, এটাকে রক্ষা করতে হবে, ইট ফ্রম বিকামিং ইনফেক্টেড, যাতে আরও তুমি ইনফেক্টেড না হয়ে যাও, এর জন্য এটাকে রক্ষা করতে হবে। ইনজুরি, ড্যামেজ টু দ্য বডি, বডি ড্যামেজ, যে কোনো অংশ ক্ষত হওয়া বা পুড়ে রক্ত বের হওয়া বা ভেঙে যাওয়া, এটাকে বলা হয় ইনজিউরি। ইনজিউরি থেকে আমরা ইনজিউর্ড কথাটা পাই। হার ইনজিউরিজ ওয়ার মাইনর, মাইনর মানে ছোট, মেজর এবং মাইনর একটা কথা আছে, মাইনর কথা মানে অল্প, আর মেজর কথা মানে অনেক বেশি। হার ইনজুরিজ ওয়ার মাইনর, তার ইনজুরিটা ছিল মাইনর, জাস্ট এ ফিউ কাটস অ্যান্ড ব্রুজেস, কিছু কাটা এবং ছেঁড়াই ছিল, তার ওই ড্যামেজটা হয়েছিল আর কি, তার ইনজুরিটা হয়েছিল, কাটা কেটে ছিঁড়ে কেটে গেছে। যেমন আমরা অনেক সময় হোন্ডা অ্যাক্সিডেন্ট করলে একটু কেটে ছিঁড়ে যায়, তারপরে একটু সিঁড়ি থেকে পড়ে গেল, এটা হচ্ছে মাইনর ইনজুরি, এটাকে আমরা বলি মাইনর ইনজুরি। আর মেজর ইনজুরি অনেক সময় রাস্তায় হাত হাত ভেঙে গেল, পা খুলে, জয়েন্ট থেকে খুলে আলাদা হয়ে গেল, দিস ইজ কল মেজর ইনজুরি। মানে ইনজুরি কথাটা মানে মানুষ মারা যাবে না, কিন্তু মানুষের শরীরের কি হবে, ক্ষতি হবে, সেটা হচ্ছে অন বলে, অন ডেড। যেমন পত্রিকায় আমরা দেখি লিখছি যে তিনি আহত হয়েছে, অন ডেড, আহত। আর অন মানে হচ্ছে ক্ষত, এটা হচ্ছে ইনজুরি। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, এটাকে বলা হয় আইসিইউ। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, আইসিইউ হচ্ছে যে সেকশন অফ দ্য হসপিটাল, হসপিটালে একটা সেকশন বা বিভাগ, হোয়ার পেশেন্ট গেট কনস্ট্যান্ট অ্যাটেনশন, যেখানে রোগী পায় একেবারে নিত্য অ্যাটেনশন, মানে তো বুঝে মনোযোগ বা পরিচর্যা, যত্ন। অ্যান্ড ডক্টরস রিলাই অন স্পেশালাইজড ইকুইপমেন্ট, এবং ডক্টররাও এখানে, যেমন আইসিইউতে যে স্পেশালাইজড ইকুইপমেন্ট থাকে, যেমন তোমার প্রতি সেকেন্ডের পালস দেখাচ্ছে, তোমার হার্ট বিট দেখাচ্ছে, রিদম দেখাচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু সব জায়গায় তোমার লাগানো আছে, তোমার বিট দেখাচ্ছে, হ্যাঁ, সব কিছু কিন্তু সব কিছু তোমার গায়ের মধ্যে বিভিন্ন যন্ত্রপাতি লাগিয়ে দেওয়া আছে, যে প্রতিটা সেকেন্ডে রোগীর অবস্থা কী সেটাই বলছে কনস্ট্যান্ট অ্যাটেনশন। এবং এটাকে বলা হয় স্পেশালাইজড ইকুইপমেন্ট, যেটা শুধুমাত্র আইসিইউতে পাওয়া যায়। তো আইসিইউ কথাটার মানে হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, ইন্টেন্সিভ কথাটার মানে হচ্ছে চূড়ান্ত, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। ওকে, এখন আমরা এটাকে বলতে পারি যে শি উইল রিমেইন ইন দ্য আইসিইউ আনটিল শি ক্যান ব্রেথ অন হার অন, মানে সে যতক্ষণ পর্যন্ত নিজে নিজে শ্বাস নিতে না পেরেছিল ততক্ষণ পর্যন্ত
না পারে ততক্ষণ পর্যন্ত তাকে আইসিইউতে থাকতে হবে। শি উইল রিমেইন মানে থাকা, সে থাকবে ইন দ্য আইসিইউ আনটিল, যতক্ষণ পর্যন্ত শি ক্যান ব্রেথ অন হার ওন, যতক্ষণ পর্যন্ত সে নিজের শ্বাস প্রশ্বাস নিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে আইসিইউতে রাখতে হবে। ইন্টারনাল, এই যে একটু আগে এক্সটার্নাল পড়লাম, এখন ইন্টারনাল। ইন্টারনাল হচ্ছে আন্ডার দ্য স্কিন, ত্বকের নিচে, ইনসাইড দ্য অর্গান, একটা অর্গানের ভিতরে, এক পেটের ভিতরে, তোমার হার্টের ভিতরে, লাংসের ভিতরে, এগুলো হচ্ছে ইনসাইড দ্য অর্গান, এটাকে বলে ইন্টারনাল। তোমরা অ্যানাটমি পড়লে এগুলো পাবে, অ্যানাটমি টিচার এগুলো নিয়ে আলোচনা করবে, ইন্টারনাল আর এক্সটার্নাল নিয়ে। দ্য ডক্টরস উইল বি মনিটরিং হার ফর এনি ইন্টারনাল ব্লিডিং, ডক্টরস উইল বি মনিটরিং হার, ডাক্তার ওই মহিলাটাকে মনিটরিং করবে ফর এনি ইন্টারনাল ব্লিডিং, যে আসলে ভিতরের থেকে কোনো ব্লিডিং হচ্ছে কি না। ভিতরে মানে উপর থেকে বোঝা যাচ্ছে না যে রক্ত পড়ছে কিনা, কিন্তু ভিতরে তো ব্লিডিং হতে পারে একটা শরীরের অঙ্গের যে কোনো জায়গা থেকে। তো এটা কি করবে উনি, এরা পর্যবেক্ষণ করবে, মনিটরিং করবে, তাকে পর্যবেক্ষণে রাখবে। ইচি, ইচি কথার মানে চুলকানি আছে না এক ধরনের, আমরা আমাদের যে চুলকানিগুলো হয় সেটাকে বলা হয় ইচি। ফিলিং ডিসকমফর্ট অন দ্য স্কিন সারফেস, হ্যাঁ যেমন সারফেসের চোখেও হয়, আবার আমাদের ত্বকের মধ্যে হয়, এই যখন এই যে ধরনের একটা ডিসকমফর্ট হয় তখন এই অবস্থাটাকে বলা হয় ইচি। ইফ ইউ আর অ্যালার্জিক টু দিস মেডিকেশন ইউর স্কিন উইল গেট রেড অ্যান্ড ইচি, আপনি যদি এই ওষুধের যদি আপনার অ্যালার্জি থাকে তাহলে আপনার ত্বক কী হয়ে যাবে, লাল হয়ে যাবে এবং চুলকাবে, চুলকানি হবে। এই হচ্ছে বাক্য রচনায় বলা হচ্ছে। তারপর আইভি, আইভি হচ্ছে গিয়ে স্যালাইন ব্যাগ বলি না, স্যালাইন, ওই যে রোগীদেরকে স্যালাইন দেওয়া হয়, যে দেখবা যে বিছানার দিকে রোগীকে স্যালাইন দেওয়া হয়, যে রোগীর ফোঁটা 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 গায়ের মধ্যে যায়, রোগীর গায়ের ওই যে পাইপ দিয়ে, স্যালাইন পাইপ দিয়ে, এটাকে বলা হয় আইভি। এবং যে স্যালাইন দিয়ে রোগীকে, যে ব্যাগ দিয়ে রোগীকে স্যালাইন দেওয়া হয়, যে ব্যাগটা ঝুলিয়ে রাখা হয়, সেটাকে বলা হয় আইভি ব্যাগ। এ টিউব দ্যাট পাম্পস লিকুইডস অ্যান্ড মেডিকেশন ইনটু এ পেশেন্টস বডি, সেটাকে বলা হয় আইভি। দ্য টোডলার ওয়াজ সো ডিহাইড্রেটেড, টোডলার, টোডলার মানে বাচ্চা, পিচ্ছি, পুচকে, পুচকে, ছোট বাচ্চা, 1 বছরের 6 মাসের বাচ্চাকে বলা হচ্ছে দ্য টোডলার। হ্যাঁ, টোডলার ওয়াজ সো ডিহাইড্রেটেড, বাচ্চাটা এতটাই শরীর থেকে পানি বের হয়ে গিয়েছিল, দ্যাট দ্য ডক্টর ডিসাইডেড টু গেট হিম অন অ্যান আইভি, ডাক্তার তাকে কী বলে, তাকে স্যালাইন দিতে হবে। দেখো না কলেরা হাসপাতালে যদি তুমি আইসিডিডিআরবিতে নিয়ে যাও, প্রথমে কী করবে, দিয়েই বাচ্চাদেরকে কী করে, প্রথমে ওই একটা স্যালাইন দিয়ে দেয়, স্যালাইন দিয়ে শরীরের অভ্যন্তরে যে শরীর ডিহাইড্রেটেড হয়ে গেছে, যে কলেরা হয় বা তোমার এই যে ডিহাইড্রেশনের কারণে, পাতলা পায়খানার কারণে, বিভিন্ন কারণে যখন শরীর থেকে পানি বের হয়ে যায়, তখনই হসপিটালে নেওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে কী করা হয়, এই স্যালাইনটা পুশ করে দেওয়া হয়। তখন আস্তে আস্তে বাচ্চার শরীরে জিঙ্ক এবং সেই যে গ্লুকোজ বা স্যালাইনের মধ্যে দিয়ে কি হয়, তার শরীরের মধ্যে, তার রক্তের মধ্যে সেটা প্রবেশ করতে থাকে, এই পানিটা আস্তে 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 বাচ্চাটাকে ব্যাক টু নর্মালে নিয়ে আসার চেষ্টা করা হয়। তো আমাদের আজকের মেডিকেল ভোকাবুলারির ভিডিও এই পর্যন্তই ছিল। আমরা সম্ভবত আর একটা ক্লাস আমরা আরও নিব এই মেডিকেল ভোকাবুলারির উপরে, এবং এরপরে আমরা অন্য বিষয়ের উপর আমরা চলে যাব। তো তোমরা সবাই, লাইভ ভিডিওতে আমি এই পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না, লাইভে তোমরা আছো, কিন্তু আশা করি তোমরা সবাই এই লাইভ ভিডিওতে দেখে তোমরা নিজেদেরকে প্রস্তুত করবে ঘরের মধ্যে, কারণ আমরা সবাই করোনার মধ্যে আছি এবং আমাদের এইভাবে ক্লাস নিতে হবে এবং তোমাদেরকেও পড়াশোনা করতে হবে। শুধু আমি ক্লাস নিয়ে গেলাম, তোমরা দেখলা, প্রিপারেশন নিলা না, এটা তখন বোঝা যাবে যখন আমি তোমাদের পরীক্ষা নিব, যে আমি এত কষ্ট করে তোমাদের জন্য স্লাইড তৈরি করে, তোমাদের জন্য বাড়িতে বসে অফিস টাইমের বাইরে সময় দিয়ে, বাড়িটাকে স্টুডিও, নিজের রুমটাকে স্টুডিও তৈরি করে, হ্যাঁ, তারপরে ক্লাস নেওয়ার পর যদি তোমরা এটা না দেখো বা এটা থেকে যদি পড়াশোনা না করো, তাহলে এর চেয়ে দুঃখজনক কোনো কিছু হবে না আমার জন্য। তাহলে আমার কাছে মনে হবে যে আমার খাটনিটা কি হচ্ছে, বিফলে যাচ্ছে। তাহলে আমি আশা করব যে তোমরা এই মুহূর্তে, আমি কাউকে দেখতে পাচ্ছি না লাইভের মধ্যে, তোমরা সবাই এই ভিডিওটা দেখে, তোমাদের কাছে এটা নোট দেয়া আছে, তোমরা নিজেদেরকে প্রস্তুত করো। সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।